আসসালামু আলাইকুম ম্যাম, আপনি লাইভে চলে আসছেন, আপনি ম্যাম শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এই শীত শীত সন্ধ্যায়। আমি প্রথমেই তোমাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার যে রেগুলার যে স্লট রবিবার দিন অনিবার্য কারণবশত আমি ক্লাসটা নিতে পারি নাই। তো আমি জাস্ট তোমাদের সঙ্গে লাস্ট যেটা ডিসকাস করছিলাম, ভাইভা টপিকস ইন নিউরোলজি অথবা নার্ভাস সিস্টেম। এটার আমরা গত দুটা সপ্তাহে দুটা ক্লাস নিয়েছি। প্রথম দিন আমরা সিমটোম্যাটোলজি এবং হেডেক, তার মধ্যে মাইগ্রেন, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এগুলো নিয়ে আলাপ করেছি। এবং সেকেন্ড দিন আমরা স্ট্রোক এবং মেনিনজাইটিস এগুলো নিয়ে পড়াশোনা করেছি। বেসিক্যালি নিউরোলজি থেকে ভাইভা থেকে যে কোয়েশ্চেন গুলো আসে ওখান থেকেই আসে মেজরিটি কোয়েশ্চেন্স। তারপরও মাঝে মাঝে কেউ যদি একটু এক্সেপশনালি ভালো করে বা পরীক্ষা যদি অনেক দিন ধরে হয় শেষের দিকে, তখন দেখা যায় যে কোয়েশ্চেন যাতে রিপিট না হয়, দু একটা জিনিস এক্সট্রা অনেক সময় মিসেলেনিয়াস জিজ্ঞেস করা হয়। তো আমরা মেজর টপিক গুলোই শেষ করেছি। আজকে আমাদের টপিকটা হবে ভাইভা টপিকস ইন নিউরোলজি পার্ট 3, যেটার মধ্যে আমি কিছু মিসেলেনিয়াস টপিকস নিয়ে ডিসকাস করব। সো আমার মনে হয় আমরা শুরু করতে পারি। খুব বেশি কিছু নেই, জিজ্ঞেস করলে অনেক কিছু জিজ্ঞেস করা যায়, বাট নিউরোলজি আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো আমরা যেটা হচ্ছে যে মাঝে মাঝে সেরিবেলার সায়েন্স সম্বন্ধে জিজ্ঞেস করা হতে পারে, পার্কিনসন্স ডিজিজ, এপিলেপসি, তার মধ্যে এটা আসছে স্ট্যাটাস এপিলেপটিকাস, এবং আরেকটা জিনিস হচ্ছে নিউরোপ্যাথি থেকে বা পেরিফেরাল নিউরোপ্যাথি থেকে অনেক সময় জিবিএস জিজ্ঞেস করা হয়। তো সেরিবেলার সায়েন্স এর মধ্যে যেটা, এটা বেসিক্যালি আমরা যদি মনে রাখতে চাই, একটা নেমোনিক আছে ভ্যানিশড, VANISHED, ভি তে ভার্টাইগো, এ তে অ্যাটাক্সিয়া, এন তে নিস্টিগমাস, আই তে ইন্টেনশনাল ট্রেমার, এস তে স্লার্ড স্পিচ, এইচ এ হাইপোটোনিয়া, ই তে এক্সাজারেটেড ব্রড বেসড গেট, আর ডি তে ডিসডায়োডোকোকাইনেশিয়া। তাহলে সেরিবেলার সাইন্স কি কি, সেরিবেলামে কি কি লিশন হতে পারে? সেরিবেলার টিউমার হতে পারে, অ্যাকোস্টিক নিউরোমা হতে পারে, সেরিবেলার ইনফার্ক্ট হতে পারে, বা সেরিবেলাইটিস হতে পারে। সিমটম কি হবে? সিমটম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্ট উইল কমপ্লেইন অফ ভার্টিগো অথবা ভার্টাইগো, মাথা ঘোরানি, এবং লস অফ ব্যালেন্স, হাঁটতে গেলে একদিকে পড়ে যাচ্ছে। এই দুটা হলো ইউজুয়ালি দ্য সিমটম। আর সাইন্স মনে রাখার জন্য ভ্যানিশড, VANISHED, ভার্টাইগো, অ্যাটাক্সিয়া, ভার্টাইগো অবশ্য সাইন না, এটা সিমটম, vertigo, ataxia, nystagmus, intentional tremor, slurred speech, hypotonia, exaggerated broad-based gait এবং dysdiadochokinesia। vertigo মানে কি? মাথা ঘোরানি। এমন মাথা ঘোরাবে, it may occur at rest or হাঁটতে গেলে it will occur at rest as well as on exertion, এবং হাঁটতে গেলে সবসময় নির্দিষ্ট একদিকে, তার যে সাইডে লিশন তার অপোজিট সাইডে সে পড়ে যাবে, পড়ে যেতে চাবে। অ্যাটাক্সিয়া মানে কি? রিলিং ওয়াইড বেসড গেট। হ্যাঁ, ওয়াইড বেসড মানে সে যখন পা ফেলবে, পা গুলো ফাঁক ফাঁক করে দূরে দূরে তার ফিট গুলো ফেলবে, যার জন্য মনে হবে এটাকে আবার একটু অনেক সময় ড্রাঙ্কেন গেট বলা হয়, ড্রাঙ্কেন গেট, মাতালরা যেভাবে হাঁটে। নিস্টিগমাস তো জানো, নিস্টিগমাস কিভাবে এক্সামিন করতে হয়, আইবলসে দেখতে হয়। ইন্টেনশনাল ট্রেমার, ইন্টেনশনাল ট্রেমার মানে হচ্ছে অ্যাকশন ট্রেমার, রেস্টে থাকবে না, সে যখন কোনো
কিছু ধরতে যাবে বা কোনো কাজ করতে যাবে তখন তার ট্রেমারটা হবে, রেস্টে গেলে এটা আবার ইয়ে হবে, স্টপ হবে। স্লার্ড স্পিচ, এইখানে একটা স্পেশাল টাইপ আছে, এটাকে বলা হয় স্ট্যাকাটো স্পিচ। তুমি যদি তাকে থার্সডে বলতে বলো বা বৃহস্পতিবার বলতে বলো, সে বৃহস্পতিবার এইভাবে ভেঙ্গে ভেঙ্গে স্লার্ড ভাবে বলবে, এটাকে বলা হয় স্ট্যাকাটো স্পিচ। হাইপোটোনিয়া মানে আমরা সবাই জানি লস অফ মাসল টোন। এক্সাজারেটেড ব্রডগেস্ট গেইট আর অ্যাটাক্সিয়া একই জিনিস। আর ফাইনালি যেটা হচ্ছে আমরা যেটা ইয়ে করি সেটাকে বলা হয় ডিসডাইডোকোকাইনেসিয়া। ডিসডাইডোকোকাইনেসিয়া। আর আমরা এটা এক্সামিন কিভাবে করি, সেরিবেলার ইয়েগুলো আমরা যদি বেড সাইডে, যদিও এটা আমার টপিক না তারপর বলে দিচ্ছি, এটা যেটা হচ্ছে যে এক্সামিনেশন কিভাবে করতে বলা হয়, রোগীকে একটু আমরা হাঁটতে বলবো, যদি রোগী হাঁটতে পারে। হাঁটতে গেলে যদি খুব ভায়োলেন্টলি পড়ে যায় তাহলে এটা না করাই বেটার। যদি হাঁটতে বলি তখন দেখা যাবে যে সে বারবার একদিকে ঢুলে পড়তেছে। আর শোয়ায় আমরা কি জিনিস দেখবো, তার নিস্টিগমাস আছে কিনা। হ্যাঁ, নিস্টিগমাস, এভাবে আইবলের মুভমেন্টটা দেখবো, কোনো অসিলেটরি মুভমেন্ট আছে কিনা। তারপরে তাকে দেখবো যে তার কোনো পাস্ট পয়েন্টিং আছে কিনা। আমরা ধরো আমাদের হাতটা বলবো যে আপনি আপনার আঙ্গুল হাত দিয়ে আমার আঙ্গুলটা ছোন, তারপরে নিচের নাকের ডগাটা ছুবেন, নিজের নাকের ডগাটা ছুবেন। এটাতে আমরা দুইটা জিনিস দেখতে পারি, সে যখন আমার হাত টাচ করার জন্য আঙ্গুলটা বাড়াচ্ছে তার ইন্টেনশন ট্রেমার আছে কিনা সেটাও দেখা যাবে। এবং এখানে যেটা হয় পাস্ট পয়েন্টিং, হ্যাঁ, এই যেভাবে সে তার ঠিক ডগায় লাগাতে পারছে না, ডগার থেকে এটা মানে তাদের হয় বিকজ সেরিবেলাম ইজ কনসার্ন উইথ টোন, posture and measurements, তার এখানে ডিসমেট্রিয়া হয়, ডিসমেট্রিয়ার কারণে পাস্ট পয়েন্টিংটা হচ্ছে। আর একটা আমরা দেখি যে ল্যাক অফ কোঅর্ডিনেশন বা লস অফ কোঅর্ডিনেশন হচ্ছে কিনা, সেটার একটা তো হচ্ছে এটা পাস্ট পয়েন্টিং, আর একটা হচ্ছে পায়ে যেটা আমরা করি তাকে বলি তার হিল, এক পায়ের হিল দিয়ে অপোজিট পায়ের নি থেকে একদম শিনের পুরাটা সে স্ট্রেট লাইন বরাবর টানবে, এটা অনেক সময় পারে না। আরেকটা বলা হয় ডিসডাইডোকোকাইনেসিয়া, এখানে তাকে এইভাবে র্যাপিড টু এন্ড ফ্রো অল্টারনেট মুভমেন্টস করতে বলা হয় হাতে, এটা সে করতে পারবে না, সেটাকে বলা হয় ডিসডাইডোকোকাইনেসিয়া। তাহলে cerebellar lesions, cerebellum is concerned with maintaining the tone, posture and sense of measurement of the body। এবং এখানে লিশন হতে পারে সেরিবেলাইটিস, যেমন ইনফেকশন, স্ট্রোক, সেটা হেমোরেজও হতে পারে, ইনফাকশন হতে পারে, টিউমার হতে পারে। পার্টিকুলারলি একটা হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা, ইজ ভেরি কমন, কোয়াইট কমন, ভেরি কমন না, কোয়াইট কমন। সিমটম হবে ভার্টাইগো। আর সাইনের মধ্যে ভ্যানিশড, VANISHED, এগুলো বলা হয়েছে। আর কিভাবে বেডসাইডে টেস্ট করব সেটাও বলা হলো তোমাদেরকে। নেক্সট আমরা আসবো আরেকটা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে, এটাকে বলা হয় পার্কিনসন্স ডিজিজ। একটা মিনিট, হ্যাঁ, স্লাইড এটা যাই হোক, আমরা একটু যেটা শুনবো সেটা হচ্ছে যে পার্কিনসনিজম বলতে আমরা কি বুঝি। পার্কিনসনিজম হচ্ছে একটা কন্ডিশন যেখানে 4টা কার্ডিনাল ফিচার হয়। হ্যাঁ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অথবা মোস্ট কমন হচ্ছে ব্র্যাডিকাইনেসিয়া। কাইনেসিস মানে কি? কাইনেসিস মানে হচ্ছে মুভমেন্ট, আর ব্র্যাডি মানে কমে যাওয়া, ব্র্যাডিকার্ডিয়া মানে পালস রেট কমে যাওয়া, সেরকম ব্র্যাডিকাইনেসিয়া অথবা অ্যাডভান্সড স্টেজে একাইনেসিয়া, মানে এখানে স্লোনেস অ্যান্ড ডিফিকাল্টি ইন মুভমেন্ট, এইটা দিস ইজ ওয়ান অফ দি কার্ডিনাল ফিচার।
পার্কিনসনিজম আর পার্কিনসন্স ডিজিজ কিন্তু সেম জিনিস না। পার্কিনসনিজমের অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটা কারণ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসনিজম বলতে আমরা কি বুঝি? পার্কিনসনিজম একটা ক্লিনিক্যাল কন্ডিশন characterized by 4 essential components like bradykinesia, increased tone, tremor এবং loss of postural reflexes। 4টা কার্ডিনাল ফিচার। সেগুলো কি কি? ব্র্যাডিকাইনেশিয়া, হাইপার রিজিডিটি, ট্রেমর এবং লস অফ পশ্চারাল রিফ্লেক্সেস। আমি একটু আগে বললাম পার্কিনসনিজমের অনেকগুলো কজ আছে, তার মধ্যে মেজরিটি হচ্ছে ডিউ টু পার্কিনসন্স ডিজিজ হুইচ ইজ ইডিওপ্যাথিক। 80% ক্ষেত্রে কোনো কারণ আন্ডারলাইং কজ পাওয়া যায় না, ইডিওপ্যাথিক এলডারলিদের হয়, সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এইটা ছাড়াও আরো কিছু কিছু কন্ডিশন হলে পেশেন্টের সেকেন্ডারিলি পার্কিনসনিজম ডেভেলপ করতে পারে। সেগুলো হচ্ছে স্ট্রোক, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, তারপরে রেপিটেটিভ হেড ট্রমা, যেমন আমাদের যে খুব ওয়েল নোন যে বক্সার ছিলেন মোহাম্মদ আলী, ওনার কিন্তু রিপিটেটিভ হেড ট্রমার কারণে পরবর্তীতে পার্কিনসনিজম ডেভেলপ করেছিল। তো যাই হোক, পার্কিনসন্স ডিজিজ ছাড়া অন্যান্য কজ গুলো হচ্ছে স্ট্রোক বা সেরিব্রোভাস্কুলার ডিজিজ, কিছু ড্রাগস, যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যেমন সোডিয়াম ভ্যালপ্রোয়েট। তারপরে হচ্ছে যে কিছু তোমার কোনো কারণে যদি অ্যানক্সিক ব্রেন ইনজুরি হয়, হ্যাঁ, ধরো যেমন প্রলংড হাইপোগ্লাইসেমিক কোমা, দীর্ঘ সময় পেশেন্টের অ্যানক্সিয়া ছিল, অথবা এনকেফালাইটিস, দিস অলসো সেকেন্ডারিলি মে কজ পার্কিনসনিজম। এবং এইখানে বেসিক প্যাথোলজিটা কি? দ্য বেসিক প্যাথোলজি হিয়ার ইজ, আমি পার্কিনসন্স ডিজিজে এখন আসতেছি। পার্কিনসন্স ডিজিজ হচ্ছে বেসিক্যালি ইট ইজ আ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, তার মানে ডিজেনারেশন অফ সাম নার্ভাস অথবা সাম সেলস অফ দি নার্ভাস সিস্টেম। নিউরো ডিজেনারেটিভ মানে এটা বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয়, নর্মাল মানুষের যে রেটে নিউরো ডিজেনারেশন হয়, এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে তাদের আরো বেশি হয়। এখানে কিছু জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসকে ইমপ্লিকেটেড করা হয়েছে, যদিও এখনো কোনো কিছু ফুলি এস্টাবলিশড হয় নাই। তাহলে পার্কিনসন্স ডিজিজে আমাদের কিছু কিন্তু এখানে তাহলে নিউরো ডিজেনারেশনটা হচ্ছে কোন সেলস গুলোতে? দি ডোপামিন প্রডিউসিং সেলস, মানে এখানে ল্যাক অফ ডোপামিন ইজ দি প্রিডমিনেন্ট কালপ্রিট ইন কজিং পার্কিনসন্স ডিজিজ। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি কি? প্রিডমিনেন্টলি আমি একটু আগে যে 4টা কার্ডিনাল ফিচার বললাম, ব্র্যাডিকাইনেশিয়া, হাইপার রিজিডিটি, ট্রেমর এবং লস অফ পশ্চার রিফ্লেক্সেস, তোমরা যদি একটু খেয়াল করো এই 4টাই হচ্ছে মোটর সিমটম, মানে রিলেটেড টু দি মাসেলস। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলো ডেভেলপ করার আগে কিছু নন স্পেসিফিক নন মোটর সিমটমসও থাকতে পারে। নন স্পেসিফিক যেমন হাইপোসমিয়া, একটা রোগী এসে বললো দীর্ঘদিন ধরে যে তার আস্তে আস্তে সেন্স অফ স্মেলটা চলে যাচ্ছে, অথবা ইনট্রাক্টেবল কনস্টিপেশন, কোনো কিছুতেই কনস্টিপেশন কমছে না, সাম সর্ট অফ স্লিপ ডিস্টারবেন্সেস, এগুলো হতে পারে আর্লি স্টেজেসে। কিন্তু সাধারণত এরকম হলে তো ইউজুয়ালি বিকজ দিজ আর নন স্পেসিফিক সিমটমস, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকম সিমটম নিয়ে ডক্টরের কাছে আসে না, সো দেখা যায় যে এত আর্লি অনেক সময় ধরা পড়ে না। পার্কিনসনিজম বা পার্কিনসন্স ডিজিজ কিন্তু ডায়াগনোসিস করার জন্য কোনো ইনভেস্টিগেশন নাই, দিস আর সাম ক্লিনিক্যাল ফিচার্স। তোমাকে একটা হাই ইন্ডেক্স অফ সাসপিশন থাকতে হবে, কি কি দেখলে তুমি সন্দেহ করবা। যেমন রোগীর যদি ফেসিসটা দেখো বা ফেসটা দেখবা যে এক্সপ্রেশনলেস একটা ফেস। তার স্পিচ, এখানে স্পিচটা হবে সফট, সে আস্তে আস্তে কথা বলবে, র্যাপিড, খুব তাড়াতাড়ি কথা বলবে, এবং ইনডিস্টিংক্ট, পরিষ্কার মতো বোঝা যাবে না। সেরিবেলারে কি ছিল? স্ট্যাকাটো স্পিচ, ডিসআর্থ্রিয়া, আর এখানে হচ্ছে ডিসফোনিয়া। ওভারঅল তুমি যদি রোগীটার দিকে তাকাও তাহলে দেখবা একটা এক্সপ্রেশনলেস ফেস, ডিসফোনিয়া, স্পিচটা কেমন হবে? সফট, র্যাপিড এবং ইনডিস্টিংক্ট। পশ্চারটা স্টুপড হবে, সামনের দিকে ঝুঁকা, কুজো, ঠিক আছে। গেটটা অবজার্ভ করার ব্যাপার আছে, একটা হচ্ছে যে
ব্র্যাডিকাইনেশিয়া মানে কি বললাম, যে ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং মোটর মুভমেন্টস। তাহলে স্লো টু স্টার্ট ওয়াকিং, ধরো রোগীটা বসে আছে, তুমি বললে যে বাবা উঠে একটু আমাকে হেঁটে দেখান, অনেক ক্ষেত্রে দেখবা তার উঠতেই কষ্ট হচ্ছে, সে 2-3 বার চেষ্টা করার পরে বা কিছু একটা ধরে তারপরে বসা থেকে উঠলো, তারপরে খুব আস্তে আস্তে হি অর শি উইল স্টার্ট ওয়াকিং। এবং একবার যখন সে হাঁটা শুরু করবে, হাঁটার কয়েকটা জিনিস, দিস ইজ দ্য ওয়ে হি ওয়াকস ইজ অলসো হেল্পস ইন ডায়াগনোসিস। এখানে তার হবে র্যাপিড শর্ট স্ট্রাইড, মানে ইনিশিয়েশন অফ মুভমেন্টটা স্লো হবে কিন্তু হাঁটবে তাড়াতাড়ি, আর পা গুলা খুব ছোট ছোট কদম ফেলবে, হ্যাঁ ছোট ছোট। সেরিবেলামে কি ছিল, ওয়াইড বেসড ব্রড বেসড গেইট, এখানে হবে শর্ট স্ট্রাইড। এবং এখানে হবে তার রিডাকশন অফ আর্ম সুইঙ্গিং, আমরা হাঁটলে দেখবা যে আমাদের হাত নড়ে, এখানে দেখবা তার হাত নড়ে না। আর হঠাৎ তাকে ঘুরতে বললে সে পড়ে যেতে চায়, ইম্পেয়ার্ড ব্যালেন্স, ঠিক আছে। আর এই যে র্যাপিড শর্ট স্ট্রাইড গেইট, এটাকে বলা হয় ফেস্টিনেন্ট গেইট। তাহলে আমরা এখন পর্যন্ত রোগীকে দেখে কি দেখলাম, রোগীকে দূর থেকে একটা হচ্ছে ফেসটা এক্সপ্রেশনলেস, পশ্চারটা স্টুপড, কুজো হয়ে দাঁড়ায় আছে, উঠে দাঁড়াতে বললে ইজিলি দাঁড়াতে পারবে না, ইজিলি মুভমেন্টটা শুরু করতে একটু কষ্ট হবে, সময় লাগবে। একবার যখন হাঁটা শুরু করবে, যদি লম্বা জায়গা হাঁটতে দাও, শর্ট স্টুপড ভাবে হাঁটবে এবং শর্ট স্ট্রাইড হবে। এবং হঠাৎ করে ঘুরতে বললে দেখা যাবে ব্যালেন্স, হঠাৎ করে ঘুরলে সে ব্যালেন্স করতে পারবে না। আর আরেকটা জিনিস আছে রেট্রোপালশন, হ্যাঁ তুমি যদি রোগীকে হঠাৎ করে সামনে থেকে এসে ধাক্কা দাও, দেখবা যে সে পিছনে যেতেই আছে যেতেই আছে। আমরা যেমন একটু বন্ধ করে দিতে পারি বা থেমে যেতে পারি, তার এই ইয়েটা থাকে না, সে অনেকক্ষণ ওটা পিছন দিকে যেতেই থাকে, এটাকে বলা হয় রেট্রোপালশন। আর অ্যাবসেন্স অফ আর্ম সুইঙ্গিং। আর কি থাকবে এই পেশেন্টে, যদি কথা বলতে বলো দেখবা যে সফট, র্যাপিড এবং ইনডিস্টিংক্ট স্পিচ। আর কি থাকে, একটা ট্রেমার থাকে। আমরা সেরিবেলামে কি দেখেছিলাম, ট্রেমারটা কি ছিল, ইন্টেনশন ট্রেমার, এখানে হচ্ছে রেস্ট ট্রেমার। এটা অ্যাসিমেট্রিক এবং ইউজুয়ালি ফার্স্ট সিন ইন দি আর্মস। এখানে দেখা যায় যে প্রথমে তার এরকম, হ্যাঁ এরকম, এটাকে বলা হয় পিল রোলিং, মানে একটা ওষুধ এরকম করে রোল করছে, অথবা তসবি গুনার মতো পিল রোলিং ট্রেমার হয়। অ্যাসিমেট্রিক হয় ইউজুয়ালি, ইট স্টার্টস উইথ দি আপার লিম্ব, আর্ম অর হ্যান্ড, যখন এটা খুব বেশি ছড়িয়ে যাবে তখন এটা লেগস, জজ এন্ড চিনসেও হইতে পারে, ঠিক আছে। আর কি থাকবে, তুমি এক্সামিন করলে দেখবা পেশেন্টের রিজিডিটি, রিজিডিটিটা মোর মার্কড ইন দি আপার লিম্ব, ইট ইজ কল্ড দি কগভিল রিজিডিটি। আর তো ফান্ডামেন্টাল ফিচার বললামই, একাইনেশিয়া, ঠিক আছে। তো দিস আর দি ক্লিনিক্যাল ফিচার্স। আমাদের এখানে প্রাইমারি প্যাথোলজিটা কি, প্রাইমারি প্যাথোলজি হচ্ছে ল্যাক অফ ডোপামিন। তো এখানে ট্রিটমেন্ট অপশনস গুলো যেটা হচ্ছে যে দিস পেশেন্টস, ইট ইজ আ প্রোগ্রেসিভ ডিজিজ, এবং এটা যদি ওয়েল কন্ট্রোলড না থাকে তখন দেখা যায় যে তাদেরকে খুব স্পেশাল কেয়ার নিতে হয়, তারা যেন, বিকজ তাদের তো ওই যে বললাম যে মুভমেন্টের ইয়ে থাকে, হঠাৎ করে যাতে পড়ে টরে না যায়, কারণ ওল্ড এজে তো পড়ে গেলে ফ্র্যাকচারেরও একটা চান্স থাকে, স্ট্রোকেরও চান্স থাকে। সো এদেরকে প্রপার ফিজিওথেরাপি এবং প্রপার ডায়েট এন্ড এভরিথিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা ছাড়া ট্রিটমেন্ট অপশনস এর মধ্যে আছে ড্রাগস এবং সার্জারি। ড্রাগস এর মধ্যে কয়েকটা গ্রুপ আছে। কমনেস্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডোপামিন যেটা বডিতে আছে, যেটা ডিপ্লিটেড হওয়ার কারণে পার্কিনসনিজম হচ্ছে, সেরকম একটা ড্রাগ আছে, এটাকে বলা হয় লেভোডোপা। এটা হচ্ছে প্রিকারসর অফ ডোপামিন। আমরা যখন একটা রোগীকে লেভোডোপা খেতে দিব, এইটা তার বডিতে যাবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেইনে যাবে, ব্রেইনে যে এটা ডোপামিন যে কাজগুলো করতো সেই কাজগুলো করবে। কিন্তু আমরা যখন লেভোডোপা খেতে দিচ্ছি, দেখা যাচ্ছে যে মোর দেন 90% ব্রেইনে ঢুকার আগেই পেরিফেরাল ডিকার্বক্সিলেশন হয়ে যাচ্ছে।
ব্লাড ভেসেলসে না মোর দেন 90% ডিকার্বক্সিলেশন হয়ে যাচ্ছে, তার ফলে এর মেজর অংশটুকুই আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ঢুকতে পারতেছে না, এবং পেরিফেরালি বেশি থাকার কারণে এটার যে সাইড এফেক্ট গুলো অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং এগুলো খুব বেশি হচ্ছে। এইটাকে ওভারকাম করার জন্য তখন বের হলো যে এইটাকে একটা ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, কারণ এটা যে ডিকার্বক্সিলেশন হচ্ছে বাই মিনস অফ এন এনজাইম কল ডোপা ডিকার্বক্সিলেজ। তো ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এনজাইমকে এটার সঙ্গে অ্যাড করে দিলে তাহলে ওই পেরিফেরাল কনভার্সনটা আর হচ্ছে না, ঠিক আছে? তখন ওইটা কি নামে বিক্রি হয়? কার্বিডোপা। তার মানে আমরা যে ওষুধটাকে এখানে আমরা দিচ্ছি, দ্যাট ইজ আ কম্বিনেশন অফ লিভোডোপা অ্যান্ড কার্বিডোপা। এর মধ্যে লিভোডোপা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর কার্বিডোপা হচ্ছে it prevents the peripheral decarboxylation of levodopa. এটা গেল দ্য কমনেস্ট ড্রাগ, হ্যাঁ, লিভোডোপা। আরো কিছু অপশন আছে ডোপামিন অ্যাগোনিস্ট, যেমন ওল্ডার জেনারেশনের মধ্যে হচ্ছে ব্রোমোক্রিপটিন। হ্যাঁ, ব্রোমোক্রিপটিন একটা ড্রাগ, এগুলো আমরা ল্যাকটেশন প্রিভেন্ট করার জন্য ইউজ করে থাকি। নিউয়ার অনেকগুলো প্রিপারেশন আসছে, রোপিনিরল, প্রামিপেক্সল, রোটিগোটিন, অ্যাপোমরফিন, এগুলা একটা দুইটা করে নাম জানতে হবে। আরেকটা টাইপ হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, এক্সাম্পল হচ্ছে সেলিজিলিন, ঠিক আছে? তাহলে এইটা কি করে, ব্রেইনের মধ্যে যে ডোপামিনটা আমাদের নর্মাল যে ডোপামিনটা আসতেছে এবং কাজ করার পর ওইটা একটা এনজাইম মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইম দিয়ে সেটা ব্রেকডাউন হচ্ছে। তাহলে সেলিজিলিন হচ্ছে ইনহিবিটর অফ মোনোঅ্যামাইন অক্সিডেজ। তার ফলে এটা আমাদের বডির ন্যাচারাল, আমাদের মানে যার পার্কিনসনিজম আছে তার যে ন্যাচারাল যে ডোপামিনটা সেটার ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং করছে। আরেকটা ড্রাগ আছে এন্টাকাপোন, এটা হচ্ছে ক্যাটেকল অর্থোমিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, সিওএমটি ইনহিবিটর। ড্রাগের নামগুলো জানতে হবে, লিভোডোপা, কার্বিডোপা, ডোপামিন অ্যাগোনিস্ট, তার মধ্যে রোপিনিরল, অ্যাপোমরফিন, প্রামিপেক্সল। মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর যেমন সেলিজিলিন, সিওএমটি ইনহিবিটর যেমন এন্টাকাপোন। এটা ছাড়াও আগে কিছু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস ইউজ হতো, কিন্তু এদের হাই সাইড এফেক্টের জন্য এখন ইউজ হয় না। আর একটা হচ্ছে অ্যামান্টাডিন। এর মধ্যে মোস্ট কমন এবং মোস্ট ইফেক্টিভ হচ্ছে লিভোডোপা, কিন্তু দীর্ঘদিন ধরে বছরের পর বছর লিভোডোপা খেলে দেখা যায় যে একটা সময় এটার এফিকেসিটা কমে আসে। হ্যাঁ, এটা দিনের নির্দিষ্ট কিছু সময় কাজ করে, নির্দিষ্ট কিছু সময় কাজ করে না। এই সাইড এফেক্ট গুলোকে ওভারকাম করার জন্য পরবর্তীতে যে ওষুধগুলো আমি বললাম তার মধ্যে যে কোনো একটা বা দুটা লেভোডোপার সঙ্গে কম্বিনেশনে ইউজ করা হয় টু প্রিভেন্ট ওয়াক্সিং অ্যান্ড ওয়েনিং অথবা ওয়ারিং অফ লিভোডোপা। তারপরে আরেকটা অপশন সেটা হচ্ছে সার্জারি। হ্যাঁ, আগে করা হয়তো স্টেরিওট্যাকটিক থ্যালামোটমি, এটা হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ, মানে এখানে তোমার ব্রেনের যেই সব ইয়েগুলো যেমন থ্যালামাস বা ইয়েতে ওখানে যাই হোক, এখন বেসিক্যালি যেটা করা হয় এটাকে বলা হয় ডিবিএস বা ডিপ ব্রেইন স্টিমুলেশন। এখানে ব্রেইনের কিছু কিছু অংশে ইলেকট্রোড দেওয়া থাকে এবং তার চেস্ট ওয়ালের মধ্যে একটা জেনারেটর ইমপ্লান্ট করা থাকে। এখানে এটা মাঝে মাঝে ইলেকট্রিক সিগন্যাল পাঠায়, যার জন্য তার দেখা যায় যে তার যে পিরিয়ডিক লেভোডোপা খাওয়ার সময় তার যে ওয়েনিংটা হয় মাঝে মাঝে যে তার অফ হয়ে যায়। এবং এইটা বেশিরভাগ কাজ করে যাদের মুভমেন্ট ডিসঅর্ডারটা বেশি, ট্রেমারটা বেশি, খুব ইন্ট্রাক্টেবল ট্রেমার, তাদের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। থ্যালামাস এবং অন্যান্য জায়গায় এটা ইলেকট্রোড দিয়ে ওটাকে ইনহিবিট করে, কারেন্টটা যে ইনহিবিটটা করে, যার ফলে ওগুলো থেকে তোমার এক্সাইটেটরি স্টিমুলাস গুলো আসে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ট্রেমার এবং অন্যান্য মুভমেন্টের সিমটম গুলো অনেকটুকু কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তাহলে পার্কিনসনিজমের কার্ডিনাল ফিচার গুলো হচ্ছে যে ব্র্যাডিকাইনেশিয়া, হাইপার রিজিডিটি, ট্রেমার এবং লস অফ পশ্চার রিফ্লেক্সেস। কজ হচ্ছে 80% ক্ষেত্রে ইডিওপ্যাথিক পার্কিনসন্স ডিজিজ, আদার কজেস আর অ্যানক্সিক এনকেফেলোপ্যাথি, সেব্রোভাস্কুলার ডিজিজ। ক্লিনিক্যাল ফিচার্স তো বললামই, আর ট্রিটমেন্টও বলা হলো, ড্রাগস এবং ডিবিএস, ঠিক আছে? ড্রাগস এর নামগুলো জানতে হবে।
আরে সমস্যা হয় কেন এগুলা? তারপরে আসো আরেকটা টপিকে, এটা হচ্ছে এপিলেপসি। ঠিক আছে, খুব বেশি জটিল চেষ্টা করব না করার। তাহলে এপিলেপসির সংজ্ঞাটা দিয়ে যদি আমরা শুরু করি, এপিলেপসি হচ্ছে a central nervous system disorder in which there is abnormal brain activity, এবং abnormal brain activity এর কারণে there may be seizures অথবা periods of unusual behavior, sensations and sometimes loss of consciousness. ব্রেইনের যে নর্মাল একটা ইলেকট্রিক অ্যাক্টিভিটি আছে, এখানে সাধারণত কি হয়, there is a well maintained balance অথবা homeostasis between excitation and inhibition. আমাদের ব্রেইনের যে নিউরনস গুলো আছে, এখানে কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে there are some firing of signals অথবা electrical discharges. এটা যাতে একটা হোমিওস্ট্যাসিস মেনটেন হয় এবং আমরা যাতে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টের প্রতি প্রপারলি রিসেপটিভ থাকি, there is a well balanced between excitatory and inhibitory chemicals. Excitatory গুলো কি? গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামেট এবং অ্যাসপার্টেট। আর ইনহিবিটরিটা কি? গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড অথবা গাবা। ঠিক আছে, কোনো কারণে যদি এই ব্যালেন্সটা হ্যাম্পার হয়, তখন ব্রেইন অ্যাক্টিভিটি অ্যাবনর্মাল হয়ে যায় এবং এটা বিভিন্ন রকম ভাবে ম্যানিফেস্ট করতে পারে। সিজার অথবা unusual behavior, sensation and sometimes loss of consciousness. সিজার মানে তো বুঝোই, লস অফ কনসিয়াসনেস মানেও বুঝো। আনইউজুয়াল বিহেভিয়ার, যেমন যদি টেম্পোরাল লোবে এপিলেপসিটা হয়, এখানে কিছু আনইউজুয়াল বিহেভিয়ার হয়। আবার যেমন ওখানে কিছু ওলফ্যাক্টরি বা অডিটরি বা ভিজুয়াল হ্যালুসিনেশনস হতে পারে। হ্যাঁ, আর হচ্ছে যে অ্যাবনর্মাল সেন্সেশনস অনেক সময় হয়। এবং টাইপস, এপিলেপসি মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে জেনারেলাইজড এপিলেপসি, একটা হচ্ছে ফোকাল এপিলেপসি। এই টাইপিংটা কিন্তু করা হয়েছে অ্যাকর্ডিং টু দি পার্ট অফ দ্য ব্রেইন ইনভলভড, নট অ্যাকর্ডিং টু দি পার্ট অফ দি বডি। বুঝতে পেরেছো? তাহলে সিজারটা যদি এমন হয় যে দুইটা লোব মানে দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকেই উৎপত্তি হচ্ছে বা এক জায়গায় শুরু হয়ে গোটা ব্রেইনে ছড়িয়ে যাচ্ছে, সেটাকেই বলা হয় জেনারেলাইজড সিজার। আর যদি দেখা যায় যে ব্রেইনের নির্দিষ্ট একটা হেমিস্ফিয়ার বা নির্দিষ্ট একটা পয়েন্টে আছে, মানে এক্সাইটেটরি স্টিমুলাসটা হচ্ছে, ডিসচার্জটা হচ্ছে, ফায়ারিংটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড ফোকাল। এটা কিন্তু এমন না যে আমার একটা হাত খিচাইলে সেটা ফোকাল, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি পার্ট অফ দ্য ব্রেইন। পুরা ব্রেইন দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ার অথবা একটা থেকে শুরু হয়ে দুইটাতে খুব দ্রুত যদি ছড়িয়ে যায়, জেনারেলাইজড। আর একটা হচ্ছে ফোকাল। জেনারেলাইজড এর মধ্যে টাইপ গুলা হচ্ছে টোনিক ক্লোনিক, এটাকে আগে বলা হয়তো গ্র্যান্ড মাল এপিলেপসি। ইটস ভেরি কমন, 30% কেসেস অফ অল সিজার্স আর GTCS, জেনারেলাইজড টোনিক ক্লোনিক সিজার, অথবা আগে বলা হয়তো গ্র্যান্ড মাল এপিলেপসি। আরেকটা হচ্ছে অ্যাবসেন্স সিজার, এটাকে বলা হতো পেটিট মাল। মায়োক্লোনিক, ক্লোনিক, টোনিক এবং অ্যাটোনিক। অ্যাটোনিক মানে কি? অ্যাটোনিয়া, লস অফ টোন। এখানে দেখা যায় যে তার যখন সিজার হচ্ছে তার হাত পা একদম ছেড়ে দিচ্ছে, কোনো টোন নাই। আর টোনিক মানে কি? হাইপার রিজিডিটি, রিজিড হয়ে গেছে। হ্যাঁ, ক্লোনিক মানে কি? ওই একই, এখানে টোনটা অনেক ইনক্রিজ হয়ে গেছে। এবং মায়োক্লোনিক মানে জার্কস হচ্ছে, ব্রিফ জার্কস হচ্ছে। টোনিক ক্লোনিক হচ্ছে কম্বিনেশন অফ ক্লোনিক এন্ড টোনিক। এবং অ্যাবসেন্স মানে হচ্ছে রোগীর এখানে আনকনসিয়াস হবে না, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য দেখবা যে সে হঠাৎ অন্যরকম হয়ে গেছে, হঠাৎ কথা শুনতে শুনতে সে মনে ওখানে নেই। হ্যাঁ, অথবা তার কোনো একটা
ফেসে বা কোথাও একটা মুভমেন্ট ডিসঅর্ডার শুরু হলো, কিন্তু সে এটা খুব তাড়াতাড়ি আবার রিকভারও করবে, আবার তার এটা মনেও থাকবে না যে এরকম কোনো কিছু হয়েছে। তাহলে these are the types. Tonic seizure হবে generalized increase in tone এবং associated loss of awareness, আর ক্লোনিক সিজারে ওই একই রকম হবে, কিন্তু এখানে প্রিসিডিং টনিক ফেজটা থাকবে না। ট্রিগার্স, এখন একটা মানুষের এপিলেপসি হলে সাধারণত দেখা যায় কিছু কিছু কন্ডিশনস আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, যেগুলো এক্সপোজড হলে তার একটা খিঁচুনি শুরু হয়ে যায়। যেমন স্লিপ ডেপ্রিভেশন, তার কয়েকদিন ধরে প্রপার ঘুম হচ্ছে না, বা খুব বেশি এক্সাইটেটরি কোনো স্টিমুলাস হচ্ছে, যেমন ফ্লিকারিং লাইট, আমি ঘরে বসে আছি, আমার এপিলেপসি আছে, লাইট ডিস্টার্ব করতেছে, অন অফ হচ্ছে, অথবা টিভি এবং কম্পিউটার স্ক্রিনস, হ্যাঁ এটাতে হতে পারে। তারপরে আমি এপিলেপসির ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খেতে ভুলে গেছি, মিসড ডোজ। তারপরে আমি মানে যে অ্যালকোহল খাচ্ছে, পার্টিকুলারলি যদি অ্যালকোহল উইথড্রলের চেষ্টা হয়, তারপরে ধরো কিছু সময়, অনেক সময় ধরো ইন্টারকারেন্ট ইনফেকশন বা কোনো মেটাবলিক ডিস্টারবেন্স হলেও এপিলেপসি হতে পারে। এখন এই যে আমরা জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার বললাম এখানে, এবং আমি বললাম দিস ইজ দ্য কমনেস্ট টাইপ অফ এপিলেপসি, about 30% of epilepsies are just GTCS. এইটার তো একটা কারণ হচ্ছে যে তোমার এপিলেপসি ইটসেলফ, এইটা ছাড়াও এটারও কিছু সেকেন্ডারি কজেস আছে। তার মানে আন্ডারলাইং এপিলেপসি ছাড়াও আরো কিছু কিছু কারণে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজার হতে পারে, যেমন সেরিব্রাল বার্থ ইনজুরি, হ্যাঁ সেরিব্রাল পলসি, বা ধরো সেরিব্রাল বার্থ ইনজুরি, সেরিব্রাল অ্যানক্সিয়া, হাইড্রোকেফালাস, কিছু কিছু ড্রাগস যেমন পেনিসিলিন, হ্যাঁ ভেরি কমন ড্রাগ, তারপরে হচ্ছে যে সাম অ্যান্টিসাইকোটিক ড্রাগস করতে পারে, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস করতে পারে, এবং আমাদের যে অর্গানোফসফেট পয়জনিং উইচ ইজ ভেরি কমন, অর্গানোফসফেট পয়জনিং এও হতে পারে, অথবা যে কোনো মেটাবলিক কারণ, যেমন হাইপোক্যালসিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। তার মানে একটা জিটিসিএস এর রোগী আসলে আমাদেরকে সেকেন্ডারি কজ গুলো খুঁজতে হবে, ব্লাড সুগার করতে হবে, ইলেকট্রোলাইটস করতে হবে, তার হিস্ট্রি নিতে হবে, যেমন পোস্ট ইনফেক্টিভ এনকেফালোপ্যাথি বা মেনিনজাইটিস এও কিন্তু এই ধরনেরই হতে পারে। হ্যাঁ, তো তার মানে যে জিটিসিএস মানে যে এপিলেপসি নট নেসেসারি। তাহলে ট্রিটমেন্টটা কি? এখানে ট্রিটমেন্ট হচ্ছে কিছু ড্রাগস, সেগুলোকে বলা হয় অ্যান্টি এপিলেপটিক ড্রাগস। এটা দেওয়ার ইন্ডিকেশন হচ্ছে মোর দেন ওয়ান সিজার, একটার বেশি সিজার হলেই আমরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ সাধারণত দেই, এবং আমরা সবসময় চেষ্টা করি একটা ড্রাগের ম্যাক্সিমাম ডোজেজে, যাতে তার মানে কম্বিনেশন থেরাপি না লাগে, এবং রোগীকে কিছু অ্যাডভাইস দিতে হয় যেই সব কাজ তার জন্য রিস্কি এবং যেসব কাজ সমাজের জন্য রিস্কি। একটা এপিলেপসির পেশেন্ট কিন্তু আমরা বাস ড্রাইভার বা পুলিশম্যান বা এয়ারলাইন পাইলট এগুলো আমরা কখনোই এনকারেজ করব না, কারণ বাস চালাতে চালাতে তার একটা অ্যাটাক হলে সে অন্যদের জন্য ইয়ে হবে, এবং তাদের নিজেদেরকেও আমরা ড্রাইভিং এর ব্যাপারে সেটা কশাস করব। সুইমিং পুল বা এসব জায়গায় যেন একা না যায়, চুলার কাছে যেন একা না থাকে, সবসময় যেন কেউ না কেউ থাকে, এই জিনিসগুলো তাদেরকে কশন দিতে হবে। এবং ড্রাগস আমরা কখন দিব? যখন মোর দেন ওয়ান আনপ্রোভোকড সিজার হয়। এবং সাধারণত কতদিন দিব? আমরা যখন দেখা যাবে যে পেশেন্টের 2 বছর ধরে কোনো সিজার হচ্ছে না, তখন আমরা আস্তে আস্তে ওই ড্রাগটা উইথড্র করব, হুট করে বন্ধ করব না, গ্র্যাজুয়াল টেপারিং করে তারপরে আমরা এটাকে আস্তে আস্তে উইথড্র করব। এবং অ্যান্টি এপিলেপটিক ড্রাগস অনেকগুলো টাইপই আছে, যেমন জিটিসিএস জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারে আমাদের ড্রাগ অফ ফার্স্ট চয়েস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আবার ফোকাল অনসেটে ল্যামোট্রিজিন, অ্যাবসেন্স সিজারেও ইথোসাক্সিমাইড। হ্যাঁ, জাস্ট ওষুধের নামগুলো, কয়েকটা অ্যান্টি এপিলেপটিক ড্রাগস এর নাম বলো, এইভাবে অনেক সময় জিজ্ঞেস করা হয়। তাহলে সোডিয়াম ভ্যালপ্রোয়েট, কার্বামাজেপিন, ফেনিটয়েন, এগুলো তো অনেক পুরাতন ড্রাগ, আজকাল খুব কম ইউজ করা হয়, ফেনোবারবিটল। আর নিউয়ার জেনারেশন ড্রাগস এর মধ্যে হচ্ছে ল্যামোট্রিজিন, লেভিট্রাসিটাম। হ্যাঁ, এটার নামগুলো জানবা।
এবং এখানেও কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম যে ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেশন, ওটা কিন্তু এখানেও অনেক সময় রিফ্র্যাক্টরি কেসেসে করা হয়। এপিলেপসিরই একটা সাবটাইপ বা হচ্ছে যে স্ট্যাটাস এপিলেপটিকাস। এটা কি জিনিস? এটা একটা মেডিকেল এমার্জেন্সি। এখানে কখন আমরা বলবো স্ট্যাটাস এপিলেপটিকাস? যখন দেখবো যে নর্মালি কি হয়, একটা সিজার যখন হয়, একটা মানুষের যখন এপিলেপসি হয় তখন কি হয়, একটা নির্দিষ্ট সময় পর তো এটা মানে কিভাবে হয়, প্রথমে একটা অরা হয়, পেশেন্ট বুঝতে পারে যে আমার এখন এপিলেপসি হবে বা আমার এখন একটা অ্যাটাক হবে, যেটা আমি মাইগ্রেনে বলেছিলাম যে অরা বলে একটা জিনিস থাকে। তারপরে কি হবে, দেখা যাবে যে পেশেন্টটা ধুম করে পড়ে গেল, দাঁড়ানো অবস্থা পড়ে গেল, তারপরে তার খিঁচুনি শুরু হইলো। অনেক সময় দেখা গেল যে খিঁচুনির মধ্যে তার দাঁতে কামড় মানে জিহ্বায় কামড় লেগে হলো, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রদিং অফ দ্য মাউথ হয়, অনেক সময় দেখা যায় যে ইনকন্টিনেন্স অফ ইউরিন হয়ে যেতে পারে। তারপরে কি হয়, তার যে একটা যেটা বললাম যে টোনিক ক্লোনিক একটা কনভালশন হয়, তারপরে অ্যাটোনিয়া হয়, বডিটা একদম ছেড়ে দেয়, ঠিক আছে। এবং তারপরে একটা সময় পর তার নিজে নিজেই সেন্স ফিরে আসে। সেন্স ফেরার পর কিছুক্ষণ সে দেখা যায় যে অনেক কিছু মনে একটু কনফিউজড আছে এবং মনে পড়ছে না, ওইটাকে বলা হয় পোস্ট ইকটাল স্টেট। তাহলে প্রথমে কি হয়, টোনিক ক্লোনিক সিজারের ক্ষেত্রে একটা ইনিশিয়াল অরা, তারপরে ধুম করে পেশেন্টটা তার আগে শরীরটা শক্ত হয়ে যায়, টনিক হয় এবং ধুম করে সে পড়ে যায়, আনকনসিয়াস হয়ে যায়। এবং এই সময় অনেক সময় শ্বাস বন্ধ হয়ে তার সাইনোসিসও হইতে পারে। তারপরে তার ক্লোনিক জার্কিং মুভমেন্ট গুলো শুরু হয়, খিঁচুনি যেটা, তারপরে ডিপ কোমা, ফ্ল্যাসিড একটা ডিপ কোমাতে চলে যাবে, তারপরে তার আস্তে আস্তে সেন্স ফিরবে, কিন্তু কনফিউশন এবং ডিসওরিয়েন্টেশন থাকতে পারে, এটাকে বলা হয় পোস্ট ইকটাল স্টেট। এবং ডিউরিং দি অ্যাটাক দেয়ার মে বি ইউরিনারি ইনকন্টিনেন্স এবং টাং বাইটিং অথবা ফ্রদিং অফ দি ফ্রদিং ফ্রম দি মাউথ, ঠিক আছে। তো এইখানে দেখা যায় এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, পেশেন্টকে খুব একটা সেফ জায়গায় রাখতে হবে। এবং আগে যেগুলো করতো যে মুখের মধ্যে চামচ শুকানো বা জুতা শুকানো, এগুলো কোনো কিছুই, এগুলো আসলে রিকমেন্ডেড না, ঠিক আছে। তোমাকে দেখতে হবে পেশেন্ট পানির কাছে বা আগুনের কাছে কিনা, এবং তাকে ল্যাটারাল পজিশন, লেফট ল্যাটারাল পজিশন করতে হবে যাতে তার টাংটা যে তার গলাটা আটকে না দেয়। এবং ওই সময় তার কাপড় চোপড় ঢিলা করে দিতে হবে, বাতাস করতে হবে, আশেপাশে ভিড় জমানো যাবে না তাকে। এবং একটা সময় দেখা যায় যে এটা নিজে নিজেই রিজলভ হচ্ছে, বাট নট ইন কেস অফ স্ট্যাটাস এপিলেপটিকাস। তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাসটা কি জিনিস, যেখানে হচ্ছে যে এখানে আইদার তার হচ্ছে যে স্পন্টেনিয়াস রেজলিউশনটা মানে স্পন্টেনিয়াস এটা ফিরছে না, অথবা তার একটার পর একটা অ্যাটাক হয়েই যাচ্ছে, এবং ইন্টার বিটুইন দি অ্যাটাকস তার সেন্স ফিরছে না। ইট ইজ আ মেডিকেল এমার্জেন্সি। তো এইখানে দেখা যায় যে এতক্ষণ ধরে তার সিজার হইতে 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 দেখা যায় পেশেন্টের একটা সময় আলটিমেটলি শকেও চলে যেতে পারে, সাইনোসিস হয়, বডি টেম্পারেচার বেড়ে যায়, অ্যাসিডোসিস হয়, ঠিক আছে। এবং এখানে কমপ্লিকেশনস হতে পারে অ্যাসপিরেশন, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া এবং মাল্টি অর্গান ফেলিয়ার। তাহলে স্ট্যাটাস এপিলেপটিকাসের ট্রিটমেন্ট কি? ইমিডিয়েট হসপিটালাইজেশন, প্রেফারেবলি ইন আ হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এবং প্রথমে আমাদেরকে এবিসিটা দেখতে হবে, এয়ারওয়ে, ব্লাড প্রেশার, সার্কুলেশন। এনশিওর দি এয়ারওয়ে ইজ দি পেটেন্ট। এবং অক্সিজেন দিতে হবে, হাই ফ্লো অক্সিজেন, টু প্রিভেন্ট সেরিব্রাল হাইপক্সিয়া। পালস, ব্লাড প্রেশার, এগুলো দেখতে হবে। ইন্ট্রাভেনাস অ্যাক্সেস একটা চ্যানেল করতে হবে, করে আমরা যেটা বললাম যে জিটিসিএস এর তো সেকেন্ডারি কিছু কজ থাকে, তো সেই জন্য আমরা তার ব্লাড সুগার, ইউরিয়া, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিভার ফাংশন, এগুলো চেক করব, সিবিসিও করব। তারপরে আমাদের এখানে ড্রাগটা হচ্ছে, প্রথম ড্রাগ অফ চয়েস হচ্ছে ডায়াজিপাম 10 মিলিগ্রাম আইভি অথবা রেক্টালি, ঠিক আছে, ডায়াজিপাম অথবা লোরাজিপাম। তারপরে আন্ডারলাইন কোনো কিছু থাকলে সেটাতে আমরা দিব, কারেকশন করব, হাইপোগ্লাইসেমিয়া বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে। তাহলে ইনিশিয়ালি আমাদের প্রথম ড্রাগটা আমরা দিচ্ছি ডায়াজিপাম অথবা লোরাজিপাম। মুখে তো কখনোই দিব না, আইদার
আইভি অথবা রেক্টালি, এবং আইভি দিলে এটার কার্ডিয়াক মনিটরিংটা লাগে। এই জন্যই বলছিলাম যে পেশেন্টটাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ট্রিট করতে হবে। তারপরে যদি সিজারটা হতেই থাকে আমরা তখন আইভি ইনফিউশন দিব। ইনফিউশন ওটা ছিল স্ট্যাট ডোজ, লোডিং ডোজ। এখানে আমরা যে কোনো একটা দিতে পারি। যে 3টা ড্রাগের কথা বলবো সবগুলাই হচ্ছে পুরাতন ড্রাগস, ফেনিটয়েন, ফসফেনিটয়েন অথবা ফেনোবারবিটাল। এবং অবশ্যই কার্ডিয়াক মনিটরিং, পালস অক্সিমেট্রি করতে হবে। এবং যদি আধা ঘন্টার বেশি বা 1 ঘন্টার বেশি সিজার হতেই থাকে তখন তোমাকে পেশেন্টকে আইসিইউতে পাঠাতে হবে, ইনটিউবেশন করে ভেন্টিলেটরে দিতে হবে। এবং একবার কন্ট্রোল হয়ে গেলে পরবর্তীতে আমরা রোগীকে মেইনটেনেন্স করব সোডিয়াম ভ্যালপ্রোয়েট অথবা ফেনিটয়েন দিয়ে। তাহলে ম্যানেজমেন্ট ইন হাই ডিপেন্ডেন্সি ইউনিট, মেইনটেনেন্স অফ এবিসি, এয়ারওয়ে, ব্লাড প্রেশার এন্ড সার্কুলেশন। তারপরে হচ্ছে লোডিং ডোজ অফ ইন্ট্রাভেনাস অর রেক্টাল diazepam অথবা lorazepam, correction of any underlying metabolic disturbance, seizure যদি 30 minutes এর বেশি হয় IV infusion with phenytoin, phenobarbital or fosphenytoin with concomitant cardiac monitoring and pulse oximetry. আধা ঘন্টা 1 ঘন্টার বেশি সিজার হলে তখন পেশেন্টকে আইসিইউতে নিয়ে ভেন্টিলেট করতে হবে এবং মাসল রিল্যাক্সেন্ট দিয়ে তাকে প্যারালাইসিস করে দিতে হবে। এবং পরবর্তীতে রোগীটাকে আমরা যেসব ওষুধ দিয়ে মেইনটেনেন্স করতে পারি সে অপশনস গুলো হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট অথবা ফেনিটয়েন অথবা কার্বামাজেপিন। জিবিএস সম্বন্ধে খুব বেশি আমার মনে সবাই জিবিএস এর রোগী টুগী দেখছো। এটা এক ধরনের নিউরোপ্যাথি। তো ডিজিজেস অফ দি পেরিফেরাল নার্ভস কে বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এবং পেরিফেরাল নিউরোপ্যাথি যদি হয় এইটার যে কম্পোনেন্ট গুলো আছে মোটর অথবা সেন্সরি অথবা অটোনমিক অথবা কম্বিনেশন, এনি কম্বিনেশনে ইনভলভমেন্ট হতে পারে। তাহলে পেরিফেরাল নিউরোপ্যাথিটা হতে পারে মোটর মানে নার্ভস সাপ্লাইং দি মাসলস, সেন্সরি নার্ভ সাপ্লাইং দি সেন্সেশন, অথবা অটোনমিক অথবা কম্বিনেশন। ঠিক আছে, তাহলে কি কি কারণে নিউরোপ্যাথি হয়? কিছু জেনেটিক কারণ আছে, কিছু ড্রাগস আছে, কিছু টক্সিনস আছে, কিছু মেটাবলিক ডিজিজেস আছে। তার মধ্যে কমনেস্ট কজ হচ্ছে ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস, রেনাল ফেলিয়ার। ঠিক আছে, তারপরে আমাদের দেশে আগে হয়তো লেপ্রেসি, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12, ভিটামিন, তারপর থায়ামিন, alcohol abuse and certain drugs, যেমন কমনেস্ট হচ্ছে আমাদের আইজোনিয়াজাইড which is an anti-tubercular drugs। আইজোনিয়াজাইড দিলে তো আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য সঙ্গে ভিটামিন বি দিয়ে দেই। হ্যাঁ, এবং কিছু কনজেনিটাল ডিজিজ আছে আমাদের দেশে নট ওয়েল রিকগনাইজড, দিস মে কজ নিউরোপ্যাথি। তার আরেকটা কারণ হচ্ছে জিবিএস অথবা গিয়েনবেরি সিনড্রোম। এখানে কি হয়, এটা একটা ইমিউন মিডিয়েটেড অথবা অটো ইমিউন কন্ডিশন। দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এখানে এইটার হলমার্কটা হচ্ছে অ্যাকিউট প্যারালাইসিস ইভলভিং ওভার ডেজ অর উইকস উইথ লস অফ টেন্ডন রিফ্লেক্সেস। অ্যাকিউট, হঠাৎ করে প্যারালাইসিস হবে এবং এটা আস্তে আস্তে বাড়বে এবং এটা শুরু হয় তোমার ডিস্টাল থেকে প্রক্সিমালি, ডিস্টাল থেকে আস্তে আস্তে উঠতে থাকে। ইট মে ইনভলভ দি হোল বডি। এবং এইটার কারণ হিসাবে দেখা গেছে একটা হাই পার্সেন্টেজের হচ্ছে অ্যাবাউট 2/3 দে হ্যাভ এ প্রায়র হিস্ট্রি অফ ইনফেকশন, বিশেষ করে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি দিয়ে। হ্যাঁ, ইট কজেস সাম সর্ট অফ ডায়রিয়া। তো দেখা যায় যে জিবিএস হলে জিজ্ঞেস করতে হয় যে 3 সপ্তাহ বা 1 মাস আগে তার কোনো ডায়রিয়ার এপিসোড ছিল কিনা বা কোনো টিকা নেওয়া হয়েছে কিনা। এবং জিবিএস এর কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে AIDP, সেটাকে বলা হয় অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। আরেকটা হচ্ছে অ্যামান, হ্যাঁ, অ্যাক্সোনাল অথবা সেন্সরি মোটর অ্যামসান, এগুলো দরকার নাই তোমাদের। মেইনলি হচ্ছে এটা অ্যাকিউট প্যারালাইসিস, ইট ইজ আ টাইপ অফ পলিনিউরোপ্যাথি।
ক্লিনিক্যাল ফিচার কি হবে? প্রথমেই হবে ডিস্টাল প্যারাস্থেশিয়া। ডিস্টাল পায়ের থেকে নিচ থেকে শুরু হবে, আস্তে আস্তে উঠবে। প্যারাস্থেশিয়া মানে অবশ, ঝিনঝিন এবং পেইন, followed by muscle weakness that ascends rapidly from lower to upper limbs and is more marked proximally than distally. কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফেশিয়াল পলসি, বালবার পলসি এগুলো হয়, এবং 20% অফ কেসেসে দেখা যায় কমপ্লিকেশনস দেখা যায় ইনভলভিং দি রেসপিরেটরি মাসলস, এবং ভেন্টিলেশনও লাগতে পারে। উইকনেস প্রোগ্রেসেস ওভার এ ম্যাক্সিমাম অফ 4 weeks or less। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কমপ্লিকেশনস যেমন রেসপিরেটরি ফেলিয়ার খুব তাড়াতাড়িও ডেভেলপ করতে পারে। এখানে মেইনলি যেটা হয় লস অফ রিফ্লেক্সেস, রিফ্লেক্সিয়া। তাহলে ডিস্টাল প্যারাস্থেশিয়া মানে প্রথমে কি হয়, পায়ের দিক থেকে তার টিংলিং সেন্সেশন হয়, তারপরে ব্যথা হয় এবং আস্তে আস্তে তার মাসেল উইকনেস ডেভেলপ করে। পা থেকে শুরু করে আস্তে আস্তে পায়েও এটা আগে ডিস্টাল পার্ট থেকে শুরু করে প্রক্সিমালি উঠবে, কিন্তু উইকনেসটা হবে মোর মার্কড ইন দি প্রক্সিমাল মাসলস রাদার দেন দি ডিস্টাল মাসলস। তারপরে এটা কিছু বেশিরভাগ ক্ষেত্রে সেলফ লিমিটিং, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইট মে ইনভলভ দি রেসপিরেটরি মাসলস এন্ড ইভেন কজ রেসপিরেটরি প্যারালিসিস রিকোয়ারিং ভেন্টিলেশন। এখানে ইনভেস্টিগেশন কি করা হয়, আমরা এখানে একটা লাম্বার পাংচার করতে পারি। লাম্বার পাংচারে সিএসএফ প্রোটিনটা রেজড থাকে, বাট এটা সাধারণত দেখা যায় যে 10 দিন পরে ইয়ে করা যায়, এবং এটার মেইন হচ্ছে যে তোমার ম্যানেজমেন্টটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট ডিপেন্ডিং অন দি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। যেমন আমরা এখানে রোগীকে ফিজিওথেরাপি দিব এবং তার যে সাপোর্টিভ যে এগুলো ডিপেন্ডিং অন হোয়াট ইজ এফেক্টেড। তার যদি মানে এখানে আমাদেরকে তার রেগুলার, আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে জিবিএস এ আমরা লাম্বার পাংচার করলে আরেকটা জিনিস পাই, ওটাকে বলা হয় অ্যালবুমিনো সাইটোলজিক ডিসোসিয়েশন। এটার মানে কি, সিএসএফ এর যে প্রোটিনটা এইটা বাড়বে কিন্তু হোয়াইট সেলটা বাড়বে না, হোয়াইট ব্লাড সেলসটা বাড়বে না। এবং এই সিএসএফ প্রোটিনটা কেন বাড়তেছে? ডিউ টু ওয়াইড স্প্রেড ইনফ্লামেশন অফ দি নার্ভ রুটস। এখানে প্রোটিন বাড়তেছে কিন্তু ডাব্লিউবিসি বাড়তেছে না, এটাকে বলা হয় অ্যালবুমিনো সাইটোলজিক ডিসোসিয়েশন। যাই হোক, সাপোর্টিভ মেজার্স এর মধ্যে যেটা বলছিলাম যে এখানে তাকে ফিজিওথেরাপি করতে হবে, তারপরে সে যেহেতু নিজে নিজে নাড়াচাড়া করতে পারছে না, তাকে যাতে বেড সোর্স প্রিভেন্ট হয় সেটার জন্য 2 ঘন্টা পর পর পস্টারাল চেঞ্জ, নিউম্যাটিক বেড এগুলো দিতে হবে। সে যদি নিজে মুখে তুলে খেতে না পারে তাকে প্রপার ফিডিংটা, প্রপার হাইড্রেশনটা এবং তার হচ্ছে যে রেগুলার মনিটরিং অফ দি রেসপিরেটরি ফাংশনটা দেখতে হবে। হ্যাঁ, এগুলা গেল সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর মেইন যেটা ট্রিটমেন্ট হচ্ছে যে আইদার প্লাজমা এক্সচেঞ্জ কমপ্লিকেটেড কেসেসে which is very expensive, অথবা ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন। রুটিনলি এখন মোটামুটি ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন রোগী অ্যাফোর্ড করতে পারলে দেওয়া হচ্ছে, বিকজ ইট হ্যাজ শোন ইমপ্রুভ আউটকাম এবং lessening of chance of complications। 80% ক্ষেত্রেই দেখা যায় যে স্পন্টেনিয়াস রেজলিউশন হচ্ছে, অ্যারাউন্ড 5% মারা যায়, এবং বাকিগুলো দেখা যায় কোনো না কোনো একটা নিউরোলজিক্যাল রেসিডুয়াল একটি নিউরোলজিক্যাল ডিসএবিলিটি থাকতেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের সেরিবেলার সাইন, এপিলেপসি, পার্কিনসনিজম আর জিবিএস থেকে একটু ডিসকাস করলাম। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা এখন জিজ্ঞেস করতে পারো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম, শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো,
হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। ম্যাম আপাতত কোনো কোশ্চেন নেই, আপনি এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন, আর কোনো কোশ্চেনই থাকে না ম্যাম। কি কোশ্চেন করব? আপনি তো অনেক মানে ডিসক্রাইব করে গেলেন পুরাটা, যে না মানে একটা হতে পারে সবাই বোর হয়ে ঘুমায় গেছে, তাই কি? নো ম্যাম, আপনার ক্লাসে কেউ বোর হবে ম্যাম? এত সুন্দর ম্যাম আমাদেরকে বসে বসে এক্সপ্লেন করলে কেউ ঘুমাবে? তাহলে সবাই সবকিছু বুঝে গেছে নাকি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে আগের ক্লাসগুলো যে ছিল স্ট্রোক বা ওখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ম্যাম, কোশ্চেন থাকলে আমি চেক করে আপনাকে চ্যাট বক্সে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, আজকের জন্য এখানেই শেষ করে দিই ম্যাম, আবার নেক্সট ক্লাসে আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই।